চতুর্দশ অধ্যায়। থিম: দ্য পাস্ট ইজ নেভার ডেড। যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সংকট। ডোমেস্টিক পলিসি ক্যান অনলি ডিফিট আস, ফরেন পলিসি ক্যান কিল আস। জন এফ কেনেডি। ঢাকাতে যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, সবাই যুক্তরাষ্ট্রের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়। যুক্তরাষ্ট্র যার বন্ধু, তার শত্রুর দরকার নেই, এরকম একটি ন্যারেটিভ প্রচলিত থাকলেও বৈদেশিক নীতি বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্রের প্রকৃত বন্ধু হতে পারলে আসলে ক্ষতি নেই, বরং অনেক লাভ রয়েছে। তার প্রকৃষ্ট উদাহরণ জাপান ও দক্ষিণ কোরিয়া। পূর্বে জাপান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা বিভীষিকাময় ছিল কল্পনাও করা যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যুক্তরাষ্ট্রের অন্যতম নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ করেছিল। যুক্তরাষ্ট্র 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। দুটি পারমাণবিক বোমার তেজে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় জাপান। তখন জাপানের নেতারা একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুধাবন করল, তা হচ্ছে যে আমেরিকা আমাকে ধ্বংস করতে পারে সে আমেরিকাই ভবিষ্যতে আমাকে রক্ষা করতে পারবে। তাই পেছনের ইতিহাস ভুলে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করল জাপান। সেদিনের এই অনুধাবনটি জাপানকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। জাপান আজ বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি। গোটা এশিয়ায় জাপান হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এমনকি জাপানের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র নিয়েছে। জাপান উন্নতির কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাচ্ছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরেকটি বন্ধু দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও একই ঘটনা। দক্ষিণ কোরিয়া আজ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। অনুন্নত রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় এটা বোঝার জন্য জাপান ও দক্ষিণ কোরিয়ার উদাহরণ যথেষ্ট। যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সংকট। 21 শতকে এসে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক গড়ে তোলা শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত সেই বিষয়টি বোঝার জন্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। বিগত 3 দশক ধরে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বাংলাদেশের সাথে একটি এগ্রিমেন্ট করার, কিন্তু বাংলাদেশ সরকার কোনো মতেই রাজি হচ্ছে না। এমন কি আছে সেই চুক্তিতে যেখানে যুক্তরাষ্ট্র আগ্রহ দেখাচ্ছে কিন্তু বাংলাদেশ রাজি হচ্ছে না? আ স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট, সোফা। সোফা এগ্রিমেন্ট হচ্ছে এক ধরনের সামরিক বা নিরাপত্তা চুক্তি। সাধারণত একটি দেশে অন্য আরেকটি রাষ্ট্রের সেনাবাহিনী অবস্থান করার বৈধতা নেই, কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে প্রায় চুক্তি করে এবং সেই চুক্তির মাধ্যমে ওইসব দেশে নিজেদের মিলিটারি ঘাঁটি স্থাপন বা যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করার অনুমতি আদায় করে নেয়। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তার সেনা মোতায়েন করার বৈধতা পায়। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের সাথে যুক্তরাষ্ট্র এই চুক্তিটি করেছে। 1998 সালে মার্কিন সেনাপ্রধান ডেনিস রায়মা বাংলাদেশের কাছেও সোফা এগ্রিমেন্টটি প্রস্তাব করেছিলেন। যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারকেও কয়েকবার প্রস্তাব করেছে এই ধরনের একটি চুক্তি করার। সাধারণত যুক্তরাষ্ট্রের সোফা প্রস্তাবে অনেকটা এরকম শর্ত থাকে। 1. এন্ট্রি অ্যান্ড এক্সিট। বাংলাদেশে মার্কিন সেনাদের বিনা ভিসায় প্রবেশাধিকার এবং দেশের মধ্যে তাদের অবাধ চলাচলের অনুমতি দেওয়া। 2. ট্যাক্স লায়াবিলিটিস। হোস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশ তাদের উপর কোনো ট্যাক্স আরোপ করতে পারবে না। তাদের কাস্টমস ছাড়পত্র ছাড়াই বিভিন্ন মিলিটারি সাজ সরঞ্জাম নিয়ে বাংলাদেশে আসার সুযোগ দিতে হবে। 3. ক্রিমিনাল স্ট্যাটাস। বাংলাদেশে প্রবেশের পর কোনো মার্কিন সেনা যদি অপরাধ করে কিংবা ক্রাইমে লিপ্ত হয় তখন তাকে মার্কিন আইন অনুযায়ী বিচার করতে হবে, বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করা যাবে না। উপরোক্ত শর্তগুলো দেখে নতুন করে অবাক হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্রের 42তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টনও বাংলাদেশের সাথে সোফা এগ্রিমেন্টটি করার আগ্রহ দেখিয়েছিলেন। এ নিয়ে বাংলাদেশে এখনও বিতর্ক চলছে। মার্কিনদের এমন প্রস্তাবে
বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা সরকার অত্যন্ত কৌশলের সাথে সোফা চুক্তির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। যদিও তারা বলেছিল বাংলাদেশে ওইরকমভাবে কোনো মিলিটারি ঘাঁটি স্থাপনের আগ্রহ নেই, তারা বাংলাদেশে শুধু মাঝে মাঝে কিছু সেনা মোতায়েন করবে। সোফা এগ্রিমেন্ট ও ঝুঁকি সমূহ। যুক্তরাষ্ট্রের সাথে সোফা এগ্রিমেন্টে আবদ্ধ হলে একটি রাষ্ট্রের জন্য ঝুঁকিগুলো কি কি? প্রথমত, হোস্ট নেশন কনসার্নস। সাউথ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সোফা এগ্রিমেন্ট রয়েছে। সেখানে ২০০২ সালে এক মার্কিন সেনা প্রশিক্ষণ শেষে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ক্যাম্পে ফিরছিলেন। প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টে দুজন স্থানীয় কোরিয়ান মেয়ে তাৎক্ষণিকভাবে মারা যায়। যেহেতু চুক্তিতে বলা ছিল মার্কিন আইন অনুযায়ী বিচার করতে হবে, সেহেতু দক্ষিণ কোরিয়ার আদালত সেই অভিযুক্ত মার্কিন সেনাকে বিচারের আওতায় আনতে পারেননি। সেই ঘটনার জেরে পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে তাদের দেশে মার্কিন সেনাদের উপস্থিতি বিরোধী বিক্ষোভ হয়। আরেকটি বড় সমস্যা হলো মার্কিন সেনারা হোস্ট কান্ট্রির যে অঞ্চলে তাদের ঘাঁটি স্থাপন করে, ওই অঞ্চলে মেয়েরা কিছুটা অনিরাপদ বোধ করে। জাপানে মার্কিন সেনাদের অনেক রেপ স্ক্যান্ডালের কাহিনীও আমরা শুনতে পাই। দ্বিতীয়ত, সভারেনিটি ইস্যু, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা। সোফা এগ্রিমেন্টের সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, যে এত সাল থেকে এত সাল পর্যন্ত আপনি আমার দেশে সেনা মোতায়েন রাখতে পারবেন। কিন্তু যুক্তরাষ্ট্র স্বল্পোন্নত কোনো দেশের সাথে একবার সোফা চুক্তি স্বাক্ষরিত করলে সেই চুক্তিটির বৈধতা তারা আজীবন ধরে রাখতে চাইবে। যেমন প্রেসিডেন্ট বুশ ইরাকের সাথে সোফা চুক্তি করেছিলেন সেই ২০০৮ সালে। চুক্তিটির নাম ছিল ইউএস ইরাক স্টেটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট। কিন্তু চুক্তির ১০ বছরের বেশি সময় পার হয়ে গেলেও যুক্তরাষ্ট্র বলেছে যে এখনও ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখার বৈধ অধিকার আছে। কিন্তু বর্তমানে ইরাক বলছে চুক্তি হয়েছিল ১ দশক আগে এবং তখনকার পরিস্থিতি অনুযায়ী। তাই বর্তমানে আমাদের মাটিতে কোনো বিদেশি সেনার উপস্থিতি মেনে নিতে পারবো না। বিষয়টি ঠিক এরকম যে ধরুন বাংলাদেশে আজকে যুক্তরাষ্ট্রের সাথে সোফা এগ্রিমেন্টে স্বাক্ষর হয়ে গেল। মনে করি আজ থেকে ২০ বছর পর যুক্তরাষ্ট্রে একজন যুদ্ধবাজ প্রেসিডেন্টের আগমন ঘটল। তখন সেই যুদ্ধবাজ প্রেসিডেন্ট দেখল শত্রু রাষ্ট্র চীনের সাথে যুদ্ধ অবধারিত। তাই চীন এবং বাংলাদেশের দূরত্ব কম থাকায় যুক্তরাষ্ট্র দেখল বাংলাদেশ থেকে চীনকে আক্রমণ করা অনেক সহজ। তখন সে বলবে চীনকে শায়েস্তা করতে বাংলাদেশে মার্কিন সেনা পাঠাও। আমরা তো বাংলাদেশের সাথে অতীতে একবার সোফা চুক্তি করেছিলামই, তাই এখন আর সেনা মোতায়েনে বাংলাদেশের অনুমতি লাগবে না। যদি এরকম একটি চিত্র ভবিষ্যতে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে তার সার্বভৌমত্বের জন্য কতটুকু হুমকি? বাংলাদেশের ক্ষেত্রে এটি শুধু একটি উদাহরণ হলেও পৃথিবীর অনেক দেশে এটি একটি তিক্ত বাস্তবতা। প্রিয়া সাহা যখন হোয়াইট হাউসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের মাইনরিটি অপারেশন নিয়ে অভিযোগ দিচ্ছিলেন, তখন এর প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্প বলেছিলেন, আমরা কি সেখানে এখনো আমাদের সেনা পাঠাইনি? হ্যাজ ইট ল্যান্ডেড দ্য হেলিকপ্টার? হ্যাভ উই ল্যান্ডেড আউট দেয়ার ইয়েট? ডোনাল্ড ট্রাম্প। তৃতীয়ত, পলিটিক্যাল ইস্যুস। সোফা এগ্রিমেন্টের তৃতীয় ঝুঁকি হচ্ছে রাজনৈতিক। একটি দেশে যখন মার্কিন সেনা অবস্থান করে, তখন বিভিন্ন স্থানীয় রাজনৈতিক নেতারা সেনাদের সাথে বিভিন্ন গোপন চুক্তি করার মাধ্যমে তাদের সাথে আঁতাত করার চেষ্টা করে। এমনকি নিজ স্বার্থের জন্য মার্কিন সেনাদের সাথে গোপনে রাষ্ট্রবিরোধী চুক্তিও করে থাকে। ১৯৭০ সালে অস্ট্রেলিয়ার সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও স্থাপন করা হলো। অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিতে প্রভাব ফেলতে শুরু করল যুক্তরাষ্ট্র। কিন্তু ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আদর্শবাদী নেতা এডওয়ার্ড গগ হুইটলাম। তখন এডওয়ার্ড হুইটলাম অন্যান্য রাজনৈতিক নেতাদের বললেন, আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক পলিসিতে কেন অন্য আরেকটি দেশের প্রভাব থাকবে? তাই এখন থেকে অস্ট্রেলিয়া সকল বৈদেশিক প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে নিজের পররাষ্ট্রনীতি গ্রহণ করবে এবং অস্ট্রেলিয়াও এখন থেকে অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। হুইটলাম যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করেই ভিয়েতনাম থেকে অস্ট্রেলিয়ান সৈন্যদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিলেন।
বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা ও রোডেশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপকে সমর্থন করলেন। এমনকি অস্ট্রেলিয়ায় বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগদানের নিয়ম বাতিল করলেন। হুইটল্যামের পররাষ্ট্রনীতি মার্কিন স্বার্থ বিরোধী হওয়ায় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নির্দেশে সিআইএ হুইটল্যামকে ক্ষমতাচ্যুত করে। সোফা অ্যাগ্রিমেন্ট নিয়ে এতটুকু আলোচনাই যথেষ্ট। যুক্তরাষ্ট্রের সাথে সোফা অ্যাগ্রিমেন্টের বিষয়টি বাংলাদেশ সরকার দৃঢ়তা ও কৌশলের সাথে প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কূটনৈতিক দক্ষতার বহিঃপ্রকাশও বটে। যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে? একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভাবমূর্তি নির্ভর করে তার বৈদেশিক সম্পর্ক বা নীতির উপর। বাংলাদেশের নীতি নির্ধারকরা গোড়া থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাজতান্ত্রিক নীতি বা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বাংলাদেশের ব্যাপারে মার্কিন সরকারের অনেক অসন্তুষ্টি ছিল। অসন্তুষ্টি থাকা সত্ত্বেও এবং বঙ্গবন্ধুর আমলেই যুক্তরাষ্ট্র খাদ্য ও পণ্য দিয়ে বাংলাদেশকে মানবিক সহযোগিতা করেছিল। প্রশ্ন হলো, কেন যুক্তরাষ্ট্র তখন বাংলাদেশকে মানবিক সাহায্য দিয়েছিল? উত্তরটি হচ্ছে, স্নায়ুযুদ্ধকালীন দক্ষিণ এশিয়ায় সোভিয়েত প্রভাব হ্রাসের জন্য যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব ছিল। বাংলাদেশ 1974 সালে কিউবায় পাটের থলি রপ্তানি করার উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্য সাহায্য প্রদান স্থগিত করে দেয়, কারণ কিউবা ছিল যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্র। তাই বাংলাদেশকে বাধ্য হয়ে কিউবার সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে হয়েছিল, কারণ যুদ্ধ বিধ্বস্ত এবং দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য সামগ্রীর খুবই প্রয়োজন ছিল তখন। এবার আমরা মার্কিনীদের চোখে বাংলাদেশের কিছু অর্জন নিয়ে আলোচনা করব। 1. নন প্রলিফারেশন ট্রিটি, এনপিটি। বঙ্গবন্ধুর পর ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। তার শাসনামলে বাংলাদেশ 1979 সালেই এনপিটি বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করে ফেলে। এনপিটি চুক্তি নিয়ে সংক্ষেপে 2-4টা কথা বলি। এটি মূলত বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের জন্য একটি চুক্তি, যা 1968 সালে স্বাক্ষরিত হয়, কিন্তু 1970 সাল থেকে কার্যকর হয়। এই চুক্তির তত্ত্বাবধানকারী অর্থাৎ ডিপোজিটরি 3টি রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং রাশিয়া। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিশ্বের প্রায় প্রতিটি দেশ এই চুক্তিতে অংশগ্রহণ করলেও 5টি দেশ এখনো অংশগ্রহণ করেনি। সেই 5টি দেশ হলো ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া, পাকিস্তান ও সাউথ সুদান। এমনকি সম্প্রতি ভারত প্রথম দেশ হিসেবে জাপানের সঙ্গে সিভিল নিউক্লিয়ার ডিল করার কথাও ব্যক্ত করেছে। যেখানে ভারত পাকিস্তানের মতো দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এখনো এনপিটি চুক্তি স্বাক্ষর করেনি, সেখানে ছোট রাষ্ট্র বাংলাদেশ 40 বছর আগেই চুক্তিটি স্বাক্ষর করে ফেলে। সেজন্য মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। 2. দ্য ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজার্ভার গ্রুপ, ইউনিমগ। 1988 সালে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ প্রথম উপসাগরীয় যুদ্ধে অংশগ্রহণ করে। যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে বাংলাদেশি সেনারা ইরাকের বিরুদ্ধে লড়েছে। 1990 সালে ইরাকের সাদ্দাম হুসেন কুয়েত দখল করে নিলে শুরু হয়েছিল উপসাগরীয় যুদ্ধ। বাংলাদেশ সেই উপসাগরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য ছিল। এই যুদ্ধে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের নির্দেশে বাংলাদেশ 2300 সৈন্য প্রেরণ করেছিল। 1971 সালে স্বাধীনতা লাভের পর এটাই ছিল বাংলাদেশি সৈন্যদের প্রথম বৈদেশিক যুদ্ধ। 3. কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, সিটিবিটি। সিটিবিটি হলো পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণের চুক্তি। চুক্তির লক্ষ্য সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করা। 1996 সালের জুনে শেখ হাসিনা সরকার প্রথম ক্ষমতায় আসে। ক্ষমতায় এসেই 24 অক্টোবর বাংলাদেশ সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে। দ্রুত সময়ে এই চুক্তিতে বাংলাদেশের যোগদান মার্কিনদের কাছে প্রশংসিত হয়। 4. হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস অ্যাসেসমেন্ট, হ্যানা। সংক্ষেপে হানা চুক্তি। 1998 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে হানা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মূল কথা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ে যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে মানবিক সহযোগিতা করবে, প্রয়োজন হলে খাদ্য সামগ্রী সহ মার্কিন সেনাদের বাংলাদেশে পাঠাবে। ২০০৭ সালে বাংলাদেশে যখন ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে, তখন হানা চুক্তি অনুযায়ী মার্কিন সেনারা ২টি হেলিকপ্টারবাহী জাহাজ নিয়ে বাংলাদেশে আসে। মার্কিন মেরিন সেনারা বাংলাদেশের উপকূলীয় দুর্গম অঞ্চলে হেলিকপ্টার নিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। এমনকি মার্কিন সেনারা ২ সপ্তাহ বাংলাদেশে অবস্থান করেছিল। বাংলাদেশের কেন যুক্তরাষ্ট্রকে প্রয়োজন? অর্থাৎ অতীতে বঙ্গবন্ধু থেকে শুরু করে মেজর জিয়া, জেনারেল এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা সরকার সবাই যুক্তরাষ্ট্রকে গুরুত্বের সাথে দেখেছে। বর্তমান ২১ শতকের তৃতীয় দশকে এসে ৩টি গুরুত্বপূর্ণ কারণে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের খুবই দরকার। প্রথমত, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৃহত্তম বাজার এখন যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ভারসাম্য বাংলাদেশের অনুকূলে থাকার পেছনে তৈরি পোশাকের ভূমিকা অন্যতম। দ্বিতীয়ত, রোহিঙ্গা সমস্যার সমাধান। যদি বাংলাদেশ মিয়ানমারের উপর অর্থনৈতিক অবরোধ এবং রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চায়, তাহলে সর্বপ্রথম প্রয়োজন যুক্তরাষ্ট্রকে। কেননা যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ ছাড়া মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা প্রায় অসম্ভব। তৃতীয়ত, প্রতি বছর বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা, ব্যবসা ইত্যাদির উদ্দেশ্যে অসংখ্য মানুষ যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা আবশ্যক। চতুর্থত, বাংলাদেশের পোশাক কিংবা পণ্য যুক্তরাষ্ট্রে যেন বিনা শুল্কে অর্থাৎ জিএসপি সুবিধায় প্রবেশ করতে পারে, সেটার জন্য বাংলাদেশ বর্তমানে প্রচেষ্টা চালাচ্ছে। ঢাকাতে ২০১৩ সালে রানা প্লাজা ধসে ১১৩২ জন শ্রমিকের মৃত্যু হয়। বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সরব হয় যুক্তরাষ্ট্রের শ্রমিক সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের শ্রমিক সংস্থাগুলোর তৎপরতায় বারাক ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অর্থাৎ জিএসপি স্থগিত করে দেয়। ট্রেড অ্যাক্ট অফ 1974 নামে যুক্তরাষ্ট্রের একটি ট্রেড প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামের অধীনে কিছু দেশকে যুক্তরাষ্ট্র তার দেশে স্বল্প শুল্কে, কখনো আবার সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। এটাকেই জিএসপি সুবিধা বলে, যার পূর্ণরূপ জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস। যুক্তরাষ্ট্রের কেন বাংলাদেশকে প্রয়োজন? শুধু বাংলাদেশেরই যুক্তরাষ্ট্রকে দরকার বিষয়টি এরকম নয়। যুক্তরাষ্ট্রেরও বাংলাদেশকে খুব প্রয়োজন দুটো কারণে। একটি অর্থনৈতিক আর একটি রাজনৈতিক। অর্থনৈতিক কারণটা হলো বাংলাদেশের অভ্যন্তরে এবং বঙ্গোপসাগরে ভবিষ্যতে তেল গ্যাস আবিষ্কারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিককালে তেল ও গ্যাস আহরণের সম্ভাবনাপূর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। এমনকি বর্তমান সরকারের অনুমতি সাপেক্ষে বেশ কটি মার্কিন কোম্পানি বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানে নিজেদেরকে জড়িত করেছে। আর রাজনৈতিক কারণটা হলো এই অঞ্চল থেকে চীনের প্রভাব সংকুচিত করা। অতীতে সোভিয়েত প্রভাব প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের যেভাবে বাংলাদেশের প্রয়োজন ছিল, ঠিক সেভাবেই বর্তমানে চীনকে মোকাবেলা করতে বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে খুবই স্ট্র্যাটেজিক মনে হয়েছে। তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় মিত্র ভারত। তাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখবে নাকি বাংলাদেশকে স্বতন্ত্রভাবে গুরুত্ব দেবে, সেটা অনেকটা নির্ভর করে ঢাকার কূটনৈতিক তৎপরতার উপর। তার জন্য বাংলাদেশের প্রয়োজন ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল বৃদ্ধি করা। ড্যানিশ রাষ্ট্রবিজ্ঞানী রেবেকা অ্যাডলারের মতে বিচক্ষণ কূটনীতিক গড়ে তোলা, বলিষ্ঠ পররাষ্ট্রনীতি তৈরি করা এবং নেগোসিয়েশন করার দক্ষতা অর্জন করাকেই ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল বলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা। ১৯৫৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত বিশ্বমঞ্চে আলোচিত ছিলেন রিচার্ড নিক্সন। প্রথমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে, পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে শাসন করেছিলেন। নিক্সনের পরামর্শদাতা ছিলেন হেনরি কিসিঞ্জার, যিনি বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিক্সন কিসিঞ্জার জুটি বিশ্বজুড়ে দাবার ঘুঁটি চালিয়েছিলেন। ওয়ান ম্যান এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড,
দ্য ট্র্যাজেডি অফ রিচার্ড নিক্সন, এই বিখ্যাত বইটি লিখেছিলেন আমেরিকার লেখক টিম ওয়েনার। বইটি রিচার্ড নিক্সন ও হেনরি কিসিঞ্জারের শাসনামল নিয়ে লেখা। নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বই এটি। লেখক দেখানোর চেষ্টা করেছেন ওই সময়ে নিক্সন প্রশাসন অনেক সিদ্ধান্তই নিত পররাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে। ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেও নিক্সন কিসিঞ্জার জুটি মার্কিন কংগ্রেস ও পররাষ্ট্র দপ্তরের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানি সামরিক জান্তাকে সহায়তা করেছিল। নিক্সন বাংলাদেশে গণহত্যার কথা আমলে নেননি, বরং মার্কিন কংগ্রেস ভারত ও পাকিস্তানে অস্ত্র পাঠানো স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেয় তা উপেক্ষা করে তিনি তৃতীয় দেশ ইরান ও জর্ডানের মাধ্যমে পাকিস্তানে অস্ত্র পাঠান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ভূমিকাটি ছিল কিছুটা প্যারাডক্সিক্যাল। যুক্তরাষ্ট্রের ভূমিকা প্যারাডক্সিক্যাল এই অর্থে যে একদিকে আমেরিকা রাষ্ট্র হিসেবে বাংলাদেশে বিরোধিতা করেছিল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের জনগণ ও সিভিল সোসাইটি বাংলাদেশের পক্ষে জনমত গঠন করেছিল। দ্বিতীয়ত, একদিকে যুক্তরাষ্ট্র সে সময়ে পাকিস্তানে অস্ত্র পাঠানো অব্যাহত রাখে, আবার অন্যদিকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের জন্য ভারতকে সাহায্য পাঠাতে থাকে। ৭১-এর মে মাসে ভারতে অবস্থানরত বাংলাদেশি শরণার্থীদের জন্য ৩০ লক্ষ মার্কিন ডলার সাহায্য দেওয়া হয়। এখন প্রশ্ন হতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র কি একসাথে বাংলাদেশকে সহযোগিতা ও বিরোধিতা দুটোই করেছিল? রাষ্ট্র এবং সরকারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য থাকলেও একটি জায়গায় এসে উভয় একই অর্থ বহন করে। আমি যখন বলছি মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধিতা করেছে, তখন মূলত যুক্তরাষ্ট্র বলতে ওই আমলের নিক্সন সরকারকে বোঝাচ্ছি। আমি যদি বলি বর্তমানে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নয়, এখানে বাংলাদেশ বলতে মূলত বর্তমান সরকারকে বোঝায়। আশা করি বিষয়টি এখন বোধগম্য। তাই রাষ্ট্রের সিদ্ধান্ত বলতে মূলত সরকারের সিদ্ধান্তকেই বোঝায়। পররাষ্ট্রনীতিতে দেশের জনগণ কি ভাবছে, জনগণ কোন দেশের পক্ষে অবস্থান করছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, সরকার কোন পক্ষকে সমর্থন করছে সেটা। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জনগণ বাংলাদেশের পক্ষে থাকলেও রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে ছিল। যেমন উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশের জনগণ ইরাকি জনগণের পক্ষে ছিল, কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ইরাকের বিরুদ্ধে লড়েছে। যেহেতু রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে ছিল, তাই বলা হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে ছিল। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তখন স্নায়ুযুদ্ধ চলছিল। স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনাকর মুহূর্তে আমাদের মহান মুক্তিযুদ্ধটি সংঘটিত হয়েছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা ছিল ভারত। ভারত ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই বাংলাদেশের পক্ষ ছিল। তাই স্নায়ুযুদ্ধকালীন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে থাকবে, সেটাই স্বাভাবিক। যে কারণে নিক্সন প্রশাসন বাংলাদেশ সমস্যাকে পাকিস্তানের একটি অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে উল্লেখ করেন। পূর্ব পাকিস্তানের পরিস্থিতিকে নাইজেরিয়ার বিচ্ছিন্নতাবাদী বায়াফ্রার সঙ্গে তুলনা করেন। এটিকে ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ হিসেবে লেবেল করা হয়। প্রেসিডেন্ট নিক্সন তার উপদেষ্টা হেনরি কিসিঞ্জারকে পাকিস্তানের পক্ষে যাবতীয় সমর্থন আদায়ের নির্দেশ দেন। কূটনৈতিক পরিভাষায় যাকে বলা হয় টিল্ট পলিসি, কোনো নির্দিষ্ট দেশের প্রতি পক্ষপাতিত্ব করা। এই পলিসির আওতায় যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করতে থাকে এবং ভারতের জন্য আর্থিক সাহায্য স্থগিত করে দেয়। তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, কিছু সিনেটর, রিপ্রেজেন্টেটিভস, বুদ্ধিজীবী, কিছু মার্কিন সংবাদপত্র সহ বেসরকারি পর্যায়ের অনেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আমাদের মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতি প্রকাশে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জর্জ হ্যারিসনের বাংলাদেশ কনসার্ট জনমত গঠনে ভূমিকা রেখেছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৪ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স এক প্রেস বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মার্কিন সরকারের মুখ্য কর্মকর্তা হিসেবে তখন ঢাকাতে ছিলেন হার্ভার্ড স্পাইব্যাক। তিনি বঙ্গবন্ধুর কাছে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের একটি বার্তা হস্তান্তর করেন। সেখানে বলা হয় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সাথে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী। শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট নিক্সনকে ৯ এপ্রিল একটি চিঠি পাঠান,
যাতে তিনি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। সে বছরেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ১৯৭২ সালের ১৮ মে ঢাকায় মার্কিন দূতাবাস প্রতিষ্ঠিত হয় এবং হার্ভার্ড স্পাইব্যাক হন ভারপ্রাপ্ত চার্জ দি অ্যাফেয়ার্স। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রে সফর করেন। ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দান করেন। ১৯৭৪ সালে অক্টোবরে হেনরি কিসিঞ্জার দক্ষিণ এশিয়ায় সফরকালে ঢাকায় এসেছিলেন। বঙ্গবন্ধুর সাথে আলোচনার পর তিনি বঙ্গবন্ধুকে ম্যান অব ভাস্ট কনসেপশন বলে অভিহিত করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব। জোট নিরপেক্ষ আন্দোলন। স্নায়ুযুদ্ধ চলাকালীন ১৯৫৫ সালের ১৮ থেকে ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত হয়েছিল বান্দং এশিয়ান আফ্রিকান কনফারেন্স। সেখানে বলা হয়েছিল এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন দেশগুলো কোনো জোটে বা ব্লকে যোগ না দিয়ে নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে। বান্দুং সম্মেলনের পর ১৯৬০ সালের দিকে এশিয়া ও আফ্রিকার রাষ্ট্রগুলো সিদ্ধান্ত নেয় যে তারা যুক্তরাষ্ট্র কিংবা সোভিয়েত ইউনিয়ন কোনো ব্লকে যোগ দেবে না। ফলশ্রুতিতে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ঘানার কাওয়ামে ক্রুমা এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণ এসব রাষ্ট্রনেতারা গড়ে তোলেন জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম, যাকে ইংরেজিতে নন অ্যালাইন্ড মুভমেন্ট বলা হয়। ১৯৬১ সালে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ২৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল ন্যামের প্রথম শীর্ষ সম্মেলন। ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় ন্যামের চতুর্থ শীর্ষ সম্মেলন। এতে প্রথমবারের মতো যোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সদ্য স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে ভূমিকা রাখে এই সফর। সম্মেলনে সৌদি বাদশাহ ফয়সাল, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি সহ অন্যান্য বিশ্ব নেতারাও অংশ নিয়েছিলেন। যারা ন্যাম গঠনের অগ্রদূত ছিলেন তারা সবাই মূলত পরোক্ষভাবে কিছুটা সোভিয়েত ঘেঁষা ছিলেন। এমনকি মার্শাল টিটো, ফিদেল ক্যাস্ট্রো নিজ নিজ দেশের কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাই যুক্তরাষ্ট্র জোট নিরপেক্ষ আন্দোলনকে ভালো চোখে দেখেনি। ১৯৭২ সালের ২৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ৪ দিনের সোভিয়েত সফর, বৈশ্বিক অঙ্গনে সমাজতান্ত্রিক নেতাদের সাথে বঙ্গবন্ধুর ওঠা বসা এবং বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে সমাজতন্ত্রকে অন্তর্ভুক্ত করা ইত্যাদি কারণে বঙ্গবন্ধু যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হন। ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 পলিসি। মার্কিন গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ। বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের পছন্দ অনুযায়ী সরকারকে ক্ষমতায় বসাতে এবং মার্কিন বিরোধী যে কোনো ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে বিভিন্ন সিক্রেট এজেন্ডা নিয়ে থাকে এই গোয়েন্দা সংস্থাটি। তাদের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করতে যেসব অপারেশন পরিচালনা করা হয় সেগুলোর বিভিন্ন কোড নেম বা ক্রিপ্টোনেম থাকে। পূর্ব থেকেই তাদের অপারেশন সম্পর্কে যেন কেউ আঁচ করতে না পারে সেজন্য এসব কল সাইন ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ ট্র্যাক 1 এবং ট্র্যাক 2। এই ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 হচ্ছে তাদের মধ্যে অন্যতম দুটি সিক্রেট প্রজেক্ট। এই কর্মসূচির শিকার হয়েছিলেন চিলির প্রেসিডেন্ট আলেন্দে, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, কঙ্গোর লুলুম্বা এবং ইন্দোনেশিয়ার সুহার্তো সহ অসংখ্য রাষ্ট্রপ্রধান। ট্র্যাক 1 পদ্ধতি অনুযায়ী বিদেশে নিজেদের পছন্দ অনুযায়ী সরকারকে ক্ষমতায় বসাতে তৎপরতা চালায়, বিভিন্ন প্রেসার গ্রুপ এবং কর্পোরেশনগুলোকে অর্থায়ন করে তাদের পক্ষ হয়ে কাজ করতে। ট্র্যাক 1 পরিকল্পনা ব্যর্থ হলে ট্র্যাক 2 গ্রহণ করা হয়। চিলির আলেন্দে হত্যার পর আলেন্দের স্ত্রী ১৯৭৪ সালে আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্র্যাক 2 সম্পর্কে বলেছিলেন। মিশেল আলেন্দে বলেছিলেন, কোনো পপুলার গভর্নমেন্টকে উৎখাত করার জন্য সিআইএ প্রথমে সেই দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে দেয়, তারপর নানা গোলযোগ সৃষ্টি করে, শ্রমিক ধর্মঘট উস্কে দেয়, ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে, দেশব্যাপী আন্দোলন নামাতে পেশাজীবীদের মদত দেয়, বিদ্রোহীদের কাছে অস্ত্রের চালান পাঠায়।
এভাবে পপুলার নেতা বা গভর্নমেন্টের জনপ্রিয়তা নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা চালায়, জনমতকে বিভ্রান্ত করে নিজেদের দিকে নিয়ে আসে। প্রথমে ওরা ভাব দেখায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই এসব করা হচ্ছে, তারপর ধীরে ধীরে মিলিটারির মধ্যে ওদের বাছাই করা লোকটিকে ক্ষমতায় বসিয়ে দেয়। এভাবে কঙ্গোতে লুরুম্বাকে মেরে ওরা বসিয়েছে মবুতুকে, ইন্দোনেশিয়ায় সুকর্ণকে সরিয়ে বসিয়েছে সোহার্তোকে, চিলিতে আলেমদেকে সরিয়ে বসিয়েছে পিনোচেটকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ট্র্যাক 1 অনুযায়ী বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যেন স্বাধীন হতে না পারে, সেজন্য মার্কিন ভূমিকা ছিল বর্বর পাকিস্তানি সেনাদের পক্ষে। ব্যর্থ হলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয় ট্র্যাক ব্যবহার করা হয়। সদ্য স্বাধীন বাংলাদেশে 1972 থেকে 75 সালের মধ্যে মোট 8 জন সংসদ সদস্যকে হত্যা করা হয়। লাগাতার পাটের গোদামে আগুন, চোরাচালান বৃদ্ধি, খাদ্যশস্য মজুদ, চালের চালান আটক করে দুর্ভিক্ষ সৃষ্টি, জাসদের নামে জামায়াত রাজাকার আলবদরদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড, সেনাবাহিনীর একাংশের মধ্যে প্রকাশ্য মুজিব বিরোধিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জন ছাত্র খুনের ঘটনা যেন মিসেস আলমদের ভাষায় সিআইএর সেই প্যাটার্ন। দেখুন ইতিহাসের রক্তপলাশ, 15 আগস্ট 75, আব্দুল গাফফার চৌধুরী। দি ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার। বাংলাদেশের স্বাধীনতার পর দক্ষিণ এশীয় দেশগুলোর নিজেদের রাজনৈতিক শক্তি বলয় প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে নতুন হিসাব নিকাশ শুরু হয়। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বলয় নিয়ে মার্কিন প্রশাসনও নানামুখী তৎপরতা শুরু করে। এছাড়া 70-এর দশকে নতুন স্বাধীন রাষ্ট্রগুলোতে সমাজতান্ত্রিক ভাবধারার রাজনীতি প্রতিহত করার জন্য মার্কিন প্রশাসনের গোয়েন্দা সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করে। দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার নামে আমেরিকান কলামিস্ট ক্রিস্টোফার হিচেন্সের একটি বই আছে। 145 পৃষ্ঠার এই বিখ্যাত বইটি 2001 সালে প্রকাশিত হয়। লেখক পুরো বই জুড়ে দেখানোর চেষ্টা করেছেন বাংলাদেশ, ভিয়েতনাম, চিলি, সাইপ্রাস, পূর্ব তিমুর, ইন্দোচীন ইত্যাদি রাষ্ট্রে হেনরি কিসিঞ্জারের সম্পৃক্ততা। তার বইয়ের চতুর্থ অধ্যায়টি হচ্ছে বাংলাদেশ, ওয়ান জেনোসাইড, ওয়ান কু অ্যান্ড ওয়ান অ্যাসাসিনেশন। এই অধ্যায়ে পাকিস্তানি সেনাদের হামলার নিন্দা এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সিআইএর সম্পৃক্ততার বিষয়টিও সমর্থন করেছেন। ক্রিস্টোফার হিচেন্স লিখেছেন, 74-এর নভেম্বরে কিসিঞ্জার দক্ষিণ এশিয়ায় সফরে গিয়ে বাংলাদেশে 8 ঘন্টার যাত্রা বিরতি করেন এবং এখন আমরা জানতে পারছি যে এর পরপরই ঢাকার মার্কিন দূতাবাসের একাংশ গোপনীয়ভাবে মুজিবের বিরুদ্ধে ষড়যন্ত্ররত একদল বাংলাদেশি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ শুরু করে। In November 1974, on a brief face-saving tour of the region, Kissinger made an 8-hour stop in Bangladesh and gave a 3-minute press conference in which he refused to say why he had sent the USS Enterprise into the Bay of Bengal 3 years before. Within a few weeks of his departure, we now know a faction at the US Embassy in Dhaka began covertly meeting with a group of Bangladeshi officers who were planning a coup against Mujib. On 14 August 1975, Mujib and 40 members of his family were murdered in a military takeover. Christopher Hitchens. লরেন্স লিফশুলসের গবেষণায় বাংলাদেশ। ইয়েল বিশ্ববিদ্যালয়ের লরেন্স লিফশুলস বাংলাদেশ নিয়ে অনেক গবেষণা করেছেন। ক্রিস্টোফার হিচেন্স তার বইয়ে লরেন্সের গবেষণাটি উল্লেখ করেছেন। লরেন্সের গবেষণায় উঠে এসেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেও মার্কিন ভূমিকা যথেষ্ট শক্তিশালী ছিল। নিক্সন প্রশাসন এবং কিসিঞ্জার বাংলাদেশের অভ্যুদয়কে সহজভাবে নিতে পারেননি। ভারত এবং রাশিয়ার সহায়তায় বাংলাদেশের জন্ম হওয়ায় মার্কিন প্রশাসন দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব প্রতিপত্তি নিয়ে বিচলিত ছিল। ফলে বঙ্গবন্ধু প্রশাসনের বিরুদ্ধে শুরু হয় গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের অভ্যন্তরে উপদলীয় কোন্দল, খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট, দুর্ভিক্ষ ইত্যাদি সৃষ্টি করে সরকারকে অজনপ্রিয় করার ক্ষেত্র তৈরি করা হয়। 1974 সালে মার্কিন প্রশাসন বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দিয়েছিল কিউবায় বাংলাদেশের পাট রপ্তানির অজুহাতে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের লরেন্স লিফশুলস তার গবেষণায় দাবি করেছেন যে
বাংলাদেশেও ওই ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 দুটি প্রকল্প বাস্তবায়ন হয়েছিল। সিআইএ মুজিব হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকা প্রতিক্রিয়াশীল বাঙালিদেরকে ব্যবহার করেছিল। However, exhaustive research by Lawrence Lifshitz of Yale University now strongly suggests that a two-track scheme was implemented in Bangladesh as well. Bistarito, Christopher Hitchens, The Trial of Henry Kissinger, page 53. Question to think about. স্নায়ুযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়ন বনাম যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধিতা করেছিল। আজকের 21 শতাব্দীতে এসেও কি যুক্তরাষ্ট্র বনাম চীনের মধ্যকার নয়া স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র পুনরায় বাংলাদেশের বিরোধিতা করবে?